প্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আলোচনা শুরু করছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে পুরুষের বন্ধ্যাত্বা নিয়ে। খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটি বিষয়, প্রত্যেকেরই জানা দরকার। কারণ আমাদের সমাজে নারীদের পাশাপাশি এখন ব্যাপকভাবে পুরুষের বন্ধ্যাত্বের সমস্যা দেখা দিচ্ছে। তো আমরা আজকে আলোচনা করব পুরুষ বন্ধ্যাত্বা গুলো কি কি সাধারণত, এবং এই পুরুষ বন্ধ্যাত্বার পিছনে আসলে কি কি কারণ আছে, এর সমাধান কি, এবং এর প্রতিরোধ ব্যবস্থা কি হতে পারে, সম্পূর্ণ বিষয়ে আলোচনা করব। এবং এছাড়াও হোমিওপ্যাথিক কি কি মেডিসিন আপনি সেবন করতে পারেন, হোমিওপ্যাথিক মেডিসিন গুলো কিভাবে খাবেন, সব বিষয়ে আপনাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটা থাকবেন, ইনশাল্লাহ কাজে লাগবে। বন্ধুরা, আমরা জানি বন্ধ্যাত্বা খুব সংক্ষিপ্ত করে বলতে গেলে যে যখন কোনো পরিবারে বিবাহের পরে 1 বছরের মধ্যে বাচ্চা না হয়, বা যদি চেষ্টা করার পরে যদি 1 বছরের মধ্যে নর্মালি বাচ্চা না হয়, তখন সেই প্রবলেমটাকে আমরা বন্ধ্যাত্ব বলে থাকি। আর সেকেন্ড সন্তানের ক্ষেত্রে যদি 2 বছর হয়। তো এখন দেখা যাচ্ছে যে বন্ধ্যাত্বের সমস্যার কথা মনে পড়লে আগে আমাদের সমাজে দেখা গেছে যে যখন প্রযুক্তির উন্নতি হয়নি বা পরীক্ষা নিরীক্ষা তেমন কোনো প্রচলন ছিল না, তখন বন্ধ্যাত্বের সমস্যা মানেই হচ্ছে এটা নারীদের সমস্যা ধরে নেওয়া হতো। কিন্তু প্রযুক্তির আধুনিকায়নের ফলে আমরা যেটা জানতে পারছি যে এখন বন্ধ্যাত্বের সমস্যা দেখা দিলে আমরা যদি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দুজনকেই পরীক্ষা নিরীক্ষা দিয়ে থাকি, এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে অনেক পুরুষদেরই বন্ধ্যাত্বের সমস্যা ধরা পড়ছে। তো এই সমস্যাটা অত্যন্ত ব্যাপক আকার হচ্ছে। তো যে সমস্যাগুলোকে সাধারণত পুরুষ বন্ধ্যাত্ব বলা হয়, অর্থাৎ পুরুষের বন্ধ্যাত্বের যে রোগের নাম আছে আর কি, সেগুলো আপনাদের সাথে বলছি। সেটা হচ্ছে যে পুরুষ বন্ধ্যাত্বের ক্ষেত্রে দেখবো রিপোর্ট করার পরে, যখন সিমেন্স গুলো রিকোয়েস্ট করা হয়, রিপোর্ট করার পরে যে প্রবলেম গুলো আসে সেটা হচ্ছে যে অ্যাজোস্পার্মিয়া প্রবলেমটা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। এছাড়াও অলিগোস্পার্মিয়া, টেট্রোস্পার্মিয়া, এই ধরনের রোগের নামকরণ করা হচ্ছে। এটা ইংরেজি শব্দ, আমি বাংলা বলছি। যে অ্যাজোস্পার্মিয়া, বীর্যতে কোনো শুক্রাণু নয়, একেবারে নীল, অর্থাৎ শুক্রাণু একটা মিনিমাম রেঞ্জ থাকে, যে সেই রেঞ্জের কোনো কিছু না, একদম জিরো, সেটা হচ্ছে অ্যাজোস্পার্মিয়া। আর অলিগোস্পার্মিয়া যেটা, সেটা হচ্ছে যে মিনিমাম একটা পুরুষের 20 থেকে 40 মিলিয়ন শুক্রাণু থাকতে হয়। তো সেখানে তার শুক্রাণুতে যে পরিমাণ আছে সেটা মিনিমাম 20 মিলিয়নেরও কম যখন থাকে, তখন সেটাকে ধরে নেওয়া হয় যে অলিগোস্পার্মিয়া প্রবলেম। এছাড়াও অনেকের দেখা যায় টেট্রোস্পার্মিয়া, অর্থাৎ শুক্রাণুর যে গঠন প্রক্রিয়া আছে সেটা অনেক কম থাকে, অথবা অনেকের দেখা যায় যে শুক্রাণু অনেক দুর্বল, শুক্রাণুর যে গতিটা থাকতে হয় সে গতিটা নাই। এই ধরনের প্রবলেমের কারণে অনেক সময় পুরুষ সন্তান, মানে সন্তান দেওয়ার জন্য যে শুক্রাণুর যে অবস্থা সেটা না থাকার কারণে পুরুষ বন্ধ্যাত্ব দেখা দিচ্ছে। তো আমরা এই ধরনের সমস্যা যখন দেখা দেয়, যদি বিশেষ করে অ্যাজোস্পার্মিয়া দেখা দেয়, তো অ্যাজোস্পার্মিয়া কিন্তু আসলে খুব ক্রিটিক্যাল কেস। এই প্রত্যেকটা কেসই কিন্তু অনেক ক্রিটিক্যাল। তো এই ধরনের কেসের ক্ষেত্রে আসলে মৌলিক কারণগুলো বাছাই করা খুব কঠিন। এ পর্যন্ত মৌলিক কারণ তেমন দেখা যায়নি। তো কারণগুলো কি, আমরা তারপরেও আহ, আমরা বিভিন্নভাবে যে বিষয়টা জেনেছি যে এর পিছনে যে কারণগুলো আছে, সঠিক একেবারে স্পেসিফিক কোনো কারণ আমাদের সামনে এখনো আসে নাই। তবে আহ সবচেয়ে স্পেসিফিক যেটা, সেটা হচ্ছে অনিয়ন্ত্রিত জীবনযাপন যারা করে তাদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি দেখা যাচ্ছে। অনিয়ন্ত্রিত জীবনযাপন কিরকম, সেটা সেটা হচ্ছে যাদের খাওয়া, ঘুম, এবং যাদের মাদক সেবন, এই ধরনের কাজগুলো যারা বেশি করে তাদের এই প্রবলেমগুলো দেখা দিচ্ছে। যারা রাত্রে ঘুমায় না, অধিক রাত পর্যন্ত জাগে, তাদের এই প্রবলেম হয়। এবং যারা অধিক পরিশ্রম করেন, অথবা ঠান্ডা এবং গরমে দীর্ঘকাল সেখানে অবস্থান করেন, তাদের কিন্তু এই প্রবলেমগুলো হতে পারে। এর সাথে হতে পারে যাদের বিভিন্ন জটিল রোগ হয়েছিল, সিফিলিস, গনোরিয়া, এই ধরনের রোগীদের ক্ষেত্রেও এটা দেখা যাচ্ছে। এছাড়াও বংশগত কারণেও কিন্তু এটা হতে পারে, অর্থাৎ অনেকের বংশে যদি এই প্রবলেমটা থাকে সেটা হতে পারে, এবং ভ্যাকসিনের প্রভাবে হতে পারে, এবং অধিক যারা মানসিক টেনশন করেন তাদেরও কিন্তু এই সমস্যা হতে পারে। তো এর প্রতিকার কি? প্রতিকার আসলে এই ম্যানেজমেন্টের ব্যবস্থা, মানে ম্যানেজমেন্টের পাশাপাশি আমার চিকিৎসা রয়েছে। পৃথিবীতে এর তেমন কোনো চিকিৎসা এখনো আবিষ্কার হয় নাই আসলে, যেটাকে আপনারা মডার্ন সায়েন্স হিসেবে জানেন যে এলোপ্যাথিতে। কিন্তু হোমিওপ্যাথিতে যেহেতু লক্ষণ ভিত্তিক চিকিৎসা রয়েছে, সেখানে অনেক মেডিসিন রয়েছে যেটা এই রোগকে রিকভারি করতে পারে। তবে এটি একটি সময় সাপেক্ষ এবং দীর্ঘমেয়াদী চিকিৎসা। তো আপনারা যে ম্যানেজমেন্ট গুলো নেবেন, সেই ম্যানেজমেন্ট গুলো আগে বলে নিই। যে সমস্যাগুলো আমরা বললাম, যে যেগুলো এর পেছনে দায়ী, এর পিছনে যে কারণগুলো আছে, সেগুলো যদি আমরা দূর করতে পারি, তাহলে
পাশাপাশি আমরা যদি হোমিওপ্যাথি ট্রিটমেন্টগুলো নিতে পারি, প্রপারলি ট্রিটমেন্ট যদি সম্ভব হয় এবং প্রপারলি ডোজ, প্রপার মেডিসিন যদি নিয়মিতভাবে সেবন করা যায়, তাহলে এখান থেকে রিকভারি হতে পারে। তো যেটা হচ্ছে যে আমরা যে কারণগুলো হয়, যে কারণে এই সমস্যাগুলো হচ্ছে, সেগুলো আমরা আলোচনা করেছি, সেগুলো আমরা বাদ দেবো। যেমন হচ্ছে ধরেন মাদক সেবন যদি কেউ করে থাকে, সেটা বাদ দিতে হবে। অধিক রাত্রি জাগরণ যারা করছেন, তাদের অধিক রাত্রি জাগরণটা বন্ধ করতে হবে। অথবা যারা অধিক পরিশ্রম করছেন, অধিক মানসিক টেনশন করছেন, এগুলো বাদ দিতে হবে। অপ্রয়োজনীয় যে কোনো সময় বিভিন্ন বিষয়ের উপরে ভ্যাকসিন নিচ্ছেন, এগুলো বাদ দিতে হবে। এগুলো মেনটেন করে চলতে হবে। পাশাপাশি সেটা হচ্ছে নিয়মিত ব্যায়াম, পুষ্টিকর খাবার খেতে হবে এবং পর্যাপ্ত ঘুম। অধিক গরম বা শীত, যে কথাটা আলোচনা করলাম, সেটা অধিক গরম বা শীতের মতো জায়গায় দীর্ঘ সময় থাকা যাবে না, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। পাশাপাশি হোমিওপ্যাথিক সঠিক মেডিসিন সঠিকভাবে প্রয়োগ করতে হবে। তো এটা কতদিন আসলে লাগতে পারে, সেটা খুব সহজভাবে বলি। আবারও বলছি যে এটা কিন্তু খুব ক্রিটিক্যাল একটা কেস। এই ধরনের রোগীর আসলে এলোপ্যাথিতে এমন কোনো ট্রিটমেন্ট নেই। হোমিওপ্যাথিতে যেহেতু লক্ষণ ভিত্তিক চিকিৎসা করে থাকে, পৃথিবীতে সব রোগেরই ওষুধ আছে এবং এটার ওষুধ আছে হোমিওপ্যাথিতে। তো হোমিওপ্যাথিক ওষুধ কিন্তু আসলে স্পেসিফিক করে কোনো রোগীর জন্য নির্দিষ্ট করে বলা কঠিন। লক্ষণ ভিত্তিক বা আপনার এই রোগের পিছনে যে কারণ এবং আপনার যে লক্ষণ, এই বিষয়গুলো কম্বিনেশন করে যে কোনো ওষুধেই আপনি আরোগ্য হতে পারেন। তো এটা আপনি একজন দক্ষ অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে সেই ওষুধগুলো নির্বাচন করে যদি আপনি সময় দেন, মিনিমাম 6 মাস, 1 বছর, 2 বছর, ইনশাল্লাহ আপনি ভালো ফলাফল পাবেন। এছাড়াও হোমিওপ্যাথিতে কিছু ওষুধ আছে যেগুলো স্পেসিফিক, অর্থাৎ যারা বিভিন্ন কারণে ডাক্তারের কাছে যান না অথবা হোমিওপ্যাথিক প্রতি খুব একটা আস্থা পাচ্ছেন না ডাক্তারদের প্রতি, তাদেরকে বলবো যে আমি কিছু মেডিসিনের নাম বলছি, যে মেডিসিনগুলো আসলে এই রোগের পিছনে ভালো কাজ করে থাকে। তো সেই মেডিসিনগুলো কিন্তু আপনারা নিজেরাই বাসায় বসে সেবন করতে পারেন একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে। তো আমি সেই ওষুধগুলোর নাম বলছি। তো প্রথম যে ওষুধটা আসলে এই রোগের জন্য ভালো ব্যবহার হয়ে থাকে বা ভালো কাজ করে, সেটা হচ্ছে টেস্টিস 3x। খুবই চমৎকার একটা মেডিসিন। এটা ট্যাবলেট আকারে আপনারা পাবেন। এটা 4টা 5টা ট্যাবলেট সকাল, দুপুর, রাত 3 বেলা খেতে পারেন। এছাড়াও এটার পোটেন্সি আছে 30-200। সেটা রোগ এবং রোগীর কন্ডিশন অনুযায়ী, তার বয়স অনুযায়ী কম বেশি আকারে দিনে 2 বার অথবা 3 বার 5 থেকে 7 ফোঁটা ওষুধ নিয়মিত খেতে পারেন ইনশাল্লাহ। এছাড়া এছাড়া যে ওষুধগুলো আছে সেটা হচ্ছে ট্রিপলস টি মাদার। এই ওষুধটাও কিন্তু এই রোগের জন্য দারুণ কাজ করে থাকে এবং খুব ব্যাপক ব্যবহৃত হয়ে থাকে। ট্রিপলস টি, ট্রিপলস টি মাদার, এটাও 10 ফোঁটা করে ওষুধ খালি পেটে দিনে 3 বার আপনি কন্টিনিউ সেবন করতে পারেন। এটা বলেছি যে এটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, দীর্ঘদিন সেবন করবেন। এরপর আছে অশ্বগন্ধা মাদার। এটা খুবই চমৎকার একটা মেডিসিন পুরুষ বন্ধ্যাত্বের জন্য, পুরুষের যে কোনো ধরনের বন্ধ্যাত্বের পিছনে জন্য এটা খুব চমৎকার কাজ করে থাকে। এটাও 10 ফোঁটা করে ওষুধ খালি পেটে দিনে 3 বার খাবেন। এছাড়া আছে ওহিমবিনাম, খুবই চমৎকার একটা মেডিসিন, ওহিমবিনাম মাদার। সেই ওষুধটা আপনারা দিনে 10 ফোঁটা করে দিনে 3 বার সেবন করতে পারেন। খুবই চমৎকার একটা মেডিসিন। আর এই সাথে সাথে বায়োকেমিক একটা মেডিসিন আছে ক্যালট্রিয়া ফস। 30 পাওয়ার 30x এর উপরে থেকে আপনারা 30x থেকে শুরু করবেন এবং আস্তে আস্তে পর্যায়ক্রমে 60x 200x পর্যন্ত আপনারা নিয়মিত সেবন করবেন। এবং এই ওষুধগুলো যদি দিনে 4টা 5টা করে ওষুধ খাবার পরে চুষে খাবেন নিয়মিতভাবে দিনে 3 বার, এই ওষুধগুলো আপনারা সেবন করতে পারেন। এবং আশা করা যায় যদি আপনারা কন্টিনিউ একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে এই ওষুধগুলো সেবন করেন, আশা করা যায় খুবই ভালো এবং চমৎকার রেজাল্ট আসতে পারে। এবং আমরা কিছু কিছু রোগী কিন্তু রেজাল্ট পাচ্ছি। এই রোগীগুলো আমরা অধিকাংশ এই রোগীগুলোর মধ্যে দেখেছি যে তাড়াহুড়া প্রবণ, খুব তাড়াতাড়ি তারা রেজাল্ট পেতে চায়। আসলে এই কেসগুলো খুব ক্রিটিক্যাল, এখানে খুব তাড়াতাড়ি রেজাল্ট হওয়ার সম্ভাবনা খুবই কম। সুতরাং আপনারা ধৈর্যহীন না হয়ে, ধৈর্যহারা না হয়ে নিয়মিতভাবে এই ওষুধগুলো আপনারা সেবন করে যান। আরো সবচেয়ে ভালো হয় হচ্ছে আপনি একজন অভিজ্ঞ দক্ষ চিকিৎসকের পরামর্শ নিয়ে নিয়মিত ওষুধ, আপনার জন্য যে ওষুধগুলো নির্বাচন, আপনার যে লক্ষণ এবং পজিশন আছে সেটা যাচাই বাছাই করে যে ওষুধটা হবে, সেই ওষুধটা যদি প্রপারলি দেওয়া যায়, সেটা সবচেয়ে বেশি দ্রুত কাজ করবে। এছাড়া এই ওষুধগুলো কিন্তু পাশাপাশি আপনি সেবন করতে পারেন। তো প্রিয় দর্শক, সবাইকে আজকে ধন্যবাদ জানাই যারা ভিডিওটি দেখছেন। আর যারা ভিডিওটা সম্ভব হলে শেয়ার করে দেবেন, তাহলে অনেকের উপকার হবে। একটা ব্যাপার বলবো যে আসলে এই ধরনের প্রত্যেকটা ক্রনিক এবং ক্রিটিক্যাল কেসের জন্য কিন্তু হোমিওপ্যাথি খুব চমৎকার কাজ করে থাকে। আপনি একজন অভিজ্ঞ দক্ষ হোমিওপ্যাথি ডক্টরের পরামর্শ নিয়ে যে কোনো রোগের ব্যাপারে, ডায়াবেটিস হোক, হাই প্রেশার হোক, অন্য যে কোনো কঠিন রোগ হোক, কিডনির সমস্যা হোক, ক্যান্সারের মতো সমস্যা হোক, আপনি কিন্তু কম খরচে ভালো ট্রিটমেন্ট পেতে পারেন। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আল্লাহ হাফিজ।